আজকে আমাদের সঙ্গে আছেন মৌসুমী সাহা, একটি কলেজের পার্ট টাইম টিচার হিসেবে কাজ করেন এবং পিএইচডি থিসিস জমা দিয়েছেন এবং তার বিষয়ের সঙ্গে খানিকটা সম্পর্কিত এম এন রায়ের যে ফিলসফি, এম এন রায়ের যে হিউম্যানিজমের যে থিওরি, যেটাকে আমরা র্যাডিক্যাল হিউম্যানিজম বলছি, সেই বিষয়ে উনি বলবেন। মৌসুমী ম্যাডামকে আমি বলার জন্য শুরু করার জন্য অনুরোধ করছি। মৌসুমী ম্যাডাম। হ্যাঁ স্যার, বলছি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকের আমার বক্তব্যের বিষয় মানবেন্দ্রনাথ রয়, সংক্ষেপে এম এন রয়। তো এম এন রায়ের নিউ হিউম্যানিজমই মূলত আমি বলবো। তো নিউ হিউম্যানিজম বা র্যাডিক্যাল হিউম্যানিজম সম্পর্কে আলোচনার পূর্বে মানবেন্দ্রনাথ রায় সম্পর্কে দু চার কথা জেনে নেওয়া যাক। M. N. Roy was one of the most learned personalities during the freedom struggle and one of the few philosophers of modern India. Original name was Narendranath Bhattacharya. অর্থাৎ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় যে সকল স্বনামধন্য ব্যক্তিত্ব তথা দার্শনিকদের নাম পাওয়া যায় তাদের মধ্যে মানবেন্দ্রনাথ রায় ছিলেন অন্যতম। তিনি অবিভক্ত বাংলার 24 পরগনার আরবেলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন 1787 সালে 21শে মার্চ। ওনার পিতৃদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পরে রাজনৈতিক প্রয়োজনে তিনি তার ছদ্মনাম গ্রহণ করেন মানবেন্দ্রনাথ রায়। এই প্রসঙ্গে এখানে আমি একটা কথা বলতে চাই যে মানবেন্দ্রনাথ রায়ের সমসাময়িক যে সমস্ত স্বনামধন্য ব্যক্তিত্ব তথা দার্শনিকরা ছিলেন, আমরা দেখেছি সেই সময়ে মূলত তারা অধ্যাত্মবাদী দৃষ্টিভঙ্গি থেকেই তাদের দার্শনিক আলোচনা করতেন। সেক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথ বা বিবেকানন্দ বা গান্ধীজি এরকম অনেকেই রয়েছেন। কিন্তু এই যে বিপরীতমুখী যে ধারা, সেই যুগে দাঁড়িয়ে একটা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে জগৎ জীবনকে ব্যাখ্যা করার যে প্রয়াস, সেটা কিন্তু খুব কম দার্শনিক তথা ব্যক্তিত্বদের মধ্যেই তখন দেখা গিয়েছিল সেই সময় ভারতে। তো তাদের মধ্যে একজন অন্যতম হলেন মানবেন্দ্রনাথ রয়। He was a materialist, individualist and humanist philosopher. Radical humanism is his great contribution. তো প্রথমে একটু অল্প করে বলি যে কেন তিনি ম্যাটেরিয়ালিস্ট বা কেন ইন্ডিভিজুয়ালিস্ট, এগুলো সম্পর্কে অল্প করে বলছি। আমরা জানি যে দর্শনে মূলত দুটো দৃষ্টিভঙ্গি থেকে জগৎ ও জীবনকে ব্যাখ্যা করা হয়। একটা হলো অধ্যাত্মবাদী দৃষ্টিভঙ্গি আর অন্যটা হচ্ছে বস্তুবাদী। অধ্যাত্মবাদ অনুযায়ী আমরা দেখেছি যে এই জগতের পশ্চাতে একটা অতিপ্রাকৃত সত্তার অস্তিত্ব স্বীকার করা হয় এবং মনে করা হয় যে সেই সত্তাই এই জগৎ আর জীবনকে নিয়ন্ত্রণ করছে। আর অন্যদিকে বস্তুবাদ কিন্তু এরকম কোনো অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস করে না। তারা জড় বা প্রাকৃতিক নিয়মেই জগতের সমস্ত কিছুকে ব্যাখ্যা করে থাকে। তো মানবেন্দ্রনাথ রায় ছিলেন এইরকমই একজন বস্তুবাদী বা ম্যাটেরিয়ালিস্ট ফিলোসফার, যিনি তার সমগ্র দর্শনকেই একটা বৈজ্ঞানিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকেই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এরপর আসি তিনি কেন ইন্ডিভিজুয়ালিস্ট। সমাজ দর্শনে আমরা দুটো বিরোধী তত্ত্ব দেখতে পাই, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম আর একটা হচ্ছে কালেকটিভিজম। কালেকটিভিজমে বা সমষ্টিবাদে ব্যক্তির ঊর্ধ্বে সর্বদা সমষ্টি স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ইন্ডিভিজুয়ালিজমে সমষ্টি স্বার্থ কিন্তু কখনোই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে নয়। এম এন রায় ছিলেন এইরকমই একজন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী বা ইন্ডিভিজুয়ালিস্ট ফিলোসফার। তার কাছে ব্যক্তি স্বাধীনতাই ছিল তার দর্শনের চরম লক্ষ্য এবং সেজন্য তার ফিলোসফিকে অনেক সময় ফিলোসফি অফ ফ্রিডমও বলা হয়। এবং সর্বোপরি তিনি অবশ্যই একজন হিউম্যানিস্ট। আমরা জানি যে র্যাডিক্যাল হিউম্যানিজম বা নিউ হিউম্যানিজম তার অনন্য অবদান। তবে এই র্যাডিক্যাল হিউম্যানিজম বা নিউ হিউম্যানিজম কথাটা শুনলেই আমাদের মনে কতগুলো প্রশ্ন আসছে, যেমন
কেন এই হিউম্যানিজমকে নিউ বলা হচ্ছে, বা কেন এই হিউম্যানিজমকে র্যাডিক্যাল বলা হচ্ছে? হিউম্যানিজমের কনসেপ্ট তো আগেও ছিল, তাহলে রায়ের আবার নতুন করে হিউম্যানিজমের ধারণাকে রিকনস্ট্রাক্ট করার দরকার হলো কেন? আগের কনসেপ্টগুলোতে কি সমস্যা ছিল, এবং এই নতুন তত্ত্ব কি একটা সুষ্ঠু সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ? এই সমস্ত প্রশ্নের উত্তরই আমরা আজকের আলোচনার মধ্য দিয়ে খোঁজার চেষ্টা করব। তার আগে এখানে আমি একটা লিস্ট অফ বুকস রয়েছে যেগুলি মানবেন্দ্রনাথ রায়ের লেখা। অনেক সময় নেট সেটের পরীক্ষায় বইয়ের নাম দিয়ে অথরের নাম জিজ্ঞাসা করা হয়, সেজন্য এটা দেওয়া হয়েছে। নেট সেটের পরীক্ষার্থীরা তাদের প্রয়োজন মনে হলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম, মেন আই মেট, নিউ হিউম্যানিজম আ ম্যানিফেস্টো, নিউ ওরিয়েন্টেশন, বিয়ন্ড কমিউনিজম, politics, power and parties, from savagery to civilization, science and philosophy, materialism, memories of M.N. Roy, reason, romanticism and revolution, science and superstition, revolution and counter-revolution in China. তো তার যে নবমানবতাবাদের যে তত্ত্বটা, সেটা মূলত 3 নম্বর যে বইটা, সেখানে খুব ভালোভাবে মানে সমগ্রটাই তার মধ্যে পাওয়া যায়, নিউ হিউম্যানিজম আ ম্যানিফেস্টো, এই বইটিতে। এরপর আমরা এম.এন. রয়ের যে পলিটিক্যাল লাইফ, তার যে বিভিন্ন ফেজগুলো, মূলত 3টে ফেজ, সেগুলো সম্পর্কে একটু জানব। কারণ রয়ের ফিলোসফি যদি অনুধাবন করতে হয়, তাহলে আমাদের তার রাজনৈতিক জীবনের যে বিভিন্ন পর্যায়, সেগুলো সম্পর্কে জানা প্রয়োজন। কেননা এই বিভিন্ন সময়ে রাজনৈতিক জীবনে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, তারই ফসল হচ্ছে তার মানবতাবাদী দর্শনটা। অর্থাৎ তার মানবতাবাদী দর্শনটাকে বুঝতে গেলে তার লাইফের যে স্টেজগুলো, সেগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো মূলত 3টে স্টেজ, অর্থাৎ উনি রাজনৈতিক জীবনটা শুরু করেন একজন মিলিটেন্ট ন্যাশনালিস্ট হিসেবে, পরবর্তী পর্যায়ে ওনাকে দেখা যায় একজন আর্ডেন্ট কমিউনিস্ট হিসেবে, এবং রাজনৈতিক জীবনটা তিনি শেষ করেন র্যাডিক্যাল হিউম্যানিস্ট হিসেবে। এবং সেই অনুযায়ী যে 3টে ফেজ করা হয়েছে, মিলিটেন্ট ন্যাশনালিস্ট ফেজ, আর্ডেন্ট কমিউনিস্ট ফেজ এবং র্যাডিক্যাল হিউম্যানিস্ট ফেজ। তো এই ফেজগুলো সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলছি। মানবেন্দ্রনাথ রায় জীবনের প্রথম পর্যায়ে দেখা যায় একজন মিলিটেন্ট ন্যাশনালিস্ট বা চরমপন্থী স্বাধীনতা সংগ্রামী হিসেবে। তিনি মাত্র 14 বছর বয়সে 1901 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। ওনার ব্যক্তিত্ব, চরিত্র, সততা এবং নিষ্ঠার জন্য খুব তাড়াতাড়ি উনি বৈপ্লবিক সংগঠনের একজন বিশিষ্ট কর্মী হয়ে ওঠেন। এই সময় তাদের নেতা যতীন মুখার্জির নেতৃত্বে সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয়, এবং এই পরিকল্পনা মাফিকই 1915 সালে ওনাকে জাভায় পাঠানো হয় জার্মান অস্ত্র সংগ্রহের জন্য। এবং এই একই উদ্দেশ্যে তিনি পরবর্তী সময়ে ক্রমে বাটাভিয়া, ফিলিপিন্স, জাপান, কোরিয়া হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উপস্থিত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোথাও কিন্তু তিনি প্রয়োজনীয় সাহায্য পাননি, এবং এই সময়েই তিনি তার ছদ্মনাম মানবেন্দ্রনাথ রায় গ্রহণ করেন। এবং এই নাম পরিবর্তনের সাথে সাথেই তার চিন্তাধারারও পরিবর্তন ঘটে। এই সময় ক্রমে তিনি জাতীয়তাবাদী যে পন্থা, সেটা সম্পর্কে নিরুৎসাহ হয়ে ওঠে। তার কতগুলো কারণ আছে, কি কি সেগুলো? প্রথমত, তিনি তার কাছে খবর আসে যে তার নেতা অর্থাৎ যতীন মুখার্জির মৃত্যু সংবাদ পান তিনি, অন্যান্য সহকর্মীদের মৃত্যু সংবাদ পান, যেগুলি ক্রমশই ওনাকে হতাশ করছিল। এবং একই সঙ্গে তিনিও বিপ্লবীদের কাছে তার যে অর্থ বা অস্ত্র পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটাও কোথাও একটা রাখতে ব্যর্থ হচ্ছিলেন।
এবং এই সমস্ত কারণেই তিনি ক্রমশ কিন্তু এই জাতীয়তাবাদী যে পন্থা সেটা সম্পর্কে কিন্তু নিরুৎসাহ হয়ে উঠছিলেন। এবং অন্যদিকে তিনি নিউ ইয়র্ক লাইব্রেরিতে পড়াশোনা শুরু করেন। সেখানে সোশ্যালিস্ট ধারণার সাথে তার পরিচয় ঘটে এবং এই যে সোশ্যালিস্ট ধারণার সাথে পরিচয় সেটাই কিন্তু তাকে নিঃশব্দে জাতীয়তাবাদী ধারণা থেকে ক্রমশ সরিয়ে আনছিল। এবং পরবর্তী সময়ে মেক্সিকোতে থাকাকালীন তার রাশিয়ার বলশেভিক সমাজবাদী নেতা মাইকেল বোরোদিনের সাথে পরিচিতি হয়। এর আগে তিনি সোশ্যালিস্ট ধারণার সাথে পরিচিত ছিলেন, কিন্তু মার্ক্সীয় আদর্শ বা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ব্যাপারে তিনি কিন্তু ততটাও উৎসাহী ছিলেন না। কিন্তু বোরোদিনের তত্ত্বাবধানেই তিনি মার্ক্সীয় আদর্শ এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হন এবং মার্ক্সবাদে দীক্ষিত হন। ব্যক্তি স্বাধীনতার একনিষ্ঠ সমর্থক এমএন রায় মনে করতেন যে এই সমাজতন্ত্রের মধ্য দিয়েই বোধহয় ব্যক্তি স্বাধীনতা সুনিশ্চিত হতে পারে। এবং তিনি এও বিশ্বাস করা শুরু করলেন যে মার্কস ও এঙ্গেলসের প্রস্তাবিত সমাজতন্ত্রের মধ্য দিয়েই যথার্থ স্বাধীনতা অর্থবহ হয়ে উঠবে। এইভাবে তিনি একজন আর্ডেন্ট কমিউনিস্ট হিসেবে জীবনের দ্বিতীয় পর্যায় শুরু করেন এবং সারা বিশ্বব্যাপী মার্ক্সবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তার তত্ত্বাবধানেই ভারতের তাসখণ্ডে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1920 সালে। কিন্তু এর পরবর্তী সময়ে সমাজতান্ত্রিক দেশগুলিতে তার যে বাস্তবিক অভিজ্ঞতা সেটা কিন্তু তাকে সমাজতন্ত্র সম্পর্কে ক্রমশ হতাশ আর বিমুখ করে তোলে। চীন, সোভিয়েত রাশিয়া প্রভৃতি দেশগুলোতে সমাজতন্ত্রের রূপায়ণকারীদের যে ক্ষমতালিপ্সু মানসিকতা সেটা তাকে অত্যন্ত ব্যথিত করেছিল। এবং এছাড়াও লেনিনের মৃত্যুর পর স্ট্যালিনের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার মতানৈক্য হয় এবং এই কারণে তিনি কমিউনিজম থেকেও কিন্তু সরে আসেন। এবং তিনি মার্ক্সীয় যে বিভিন্ন আইডিয়ালসগুলো যেমন ইকোনমিক্যাল ডিটারমিনিজম, ডায়ালেকটিক্যাল মেথড, থিওরি অফ ক্লাস স্ট্রাগল, এগুলোরও বিভিন্ন তিনি ত্রুটি দর্শিয়ে সেগুলো থেকে ক্রমশ তিনি সরে আসেন এবং এইভাবে মার্ক্সবাদী ধারণা থেকে সরে আসার মধ্য দিয়ে তার জীবনের যে দ্বিতীয় পর্যায় অর্থাৎ আর্ডেন্ট কমিউনিস্ট ফেজ সেটার পরিসমাপ্তি হয়। এবং আমরা দেখলাম যে শেষ যে স্তরটা অর্থাৎ কিনা র্যাডিক্যাল হিউম্যানিস্ট ফেজ, সেই ফেজে গিয়ে তিনি তার নিজের যে মতাদর্শ, র্যাডিক্যাল হিউম্যানিজমের মতাদর্শ, সেটা আর্টিকুলেট করার চেষ্টা করেন এবং তার মধ্য দিয়ে কিভাবে র্যাডিক্যাল ডেমোক্রেসি গঠন করা যাবে সেই সম্পর্কে কিন্তু তিনি তার মতকে গঠন করেন। তো এইবার তাহলে প্রশ্ন হলো যে কেন তিনি র্যাডিক্যাল হিউম্যানিজম এই তত্ত্বের উদ্ভাবন করলেন। সেখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে কতগুলো পয়েন্টের উল্লেখ করা যেতে পারে। প্রথমত যে পয়েন্টটা তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে নান অফ দ্য এক্সিস্টিং সোশ্যাল সিস্টেমস, ন্যাশনালিজম, ফ্যাসিজম, ক্যাপিটালিজম, পার্লামেন্টারি ডেমোক্রেসি etc. gave human the status he deserves. অর্থাৎ রায় অনুধাবন করেছিলেন যে এক্সিস্টিং যে থিওরিগুলো রয়েছে যেমন ন্যাশনালিজম, ফ্যাসিজম, ক্যাপিটালিজম বা পার্লামেন্টারি ডেমোক্রেসি, এগুলির কোনোটি মানুষকে তার যথার্থ মর্যাদা দিতে পারে না। এগুলির সবকটিতেই ব্যক্তি মানুষকে একটা হাইয়ার গোল অ্যাচিভ করার জন্য স্যাক্রিফাইস করা হয়। যেমন ন্যাশনালিজমে ব্যক্তির ঊর্ধ্বে নেশনকে প্রায়োরিটি দেওয়া হয়,
আবার ক্যাপিটালিজমের ধারণার সঙ্গে যদিও ইন্ডিভিজুয়ালিজমের ধারণা খানিকটা জড়িত থাকে, কিন্তু তারপরেও এক্ষেত্রে ব্যক্তির ঊর্ধ্বে প্রাধান্য পায় হচ্ছে মার্কেট লজিক বা প্রফিট। যে বা যারা এই মার্কেট লজিক বোঝে তারা এগিয়ে থাকে, কিন্তু যারা মার্কেট লজিক বোঝে না তারা প্রফিট করতে পারে না এবং তারা পিছিয়ে পড়ে। এইভাবে তিনি দেখান যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেটিরও তিনি কিন্তু বিভিন্ন ত্রুটি দেখিয়েছেন যে সেখানেও মানুষ তার যথাযোগ্য মর্যাদা পায় না। 12 নম্বর থিসিসে তিনি বলছেন যে পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতাকে কেতাবি ধারণা মাত্র করে রাখা হয়। শাসন কার্য পরিচালনায় তার কোনো হাত থাকে না এবং পার্লামেন্টে যে পার্টি সংখ্যাধিক্য লাভ করে সেই পার্টি তার ইচ্ছা মতো একনায়কত্ব প্রতিষ্ঠা করে চলে। ক্ষমতার এই অপব্যবহার রোধ করার কোনো উপায় নেই, শুধুমাত্র আমাদের তাদের বিবেক বুদ্ধির ওপর নির্ভর করে থাকতে হয়, তাছাড়া আর কোনো পথ থাকে না। সুতরাং পার্লামেন্টারি ব্যবস্থাতেও সর্বদা গণতন্ত্র রক্ষিত হয় না এবং ব্যক্তির মৌলিক নাগরিক অধিকার সমূহ রক্ষা করা যায় না। কারণ রায় মনে করেন যে গণতন্ত্রকে যদি কার্যকরী এবং সফল করে তুলতে হয় তাহলে সার্বভৌম ক্ষমতাটা জনসাধারণের হাতেই রাখতে হবে। তো এইভাবে তিনি দেখান যে বিভিন্ন যে এক্সিস্টিং যে সিস্টেমস গুলো রয়েছে, সেটা ন্যাশনালিজম হোক, ক্যাপিটালিজম হোক, পার্লামেন্টারি ডেমোক্রেসি হোক, সমস্ত কিছুই মানুষকে তার যথার্থ যে মর্যাদা সেটা দিতে পারছে না। এরপর দ্বিতীয় যে পয়েন্টটার উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে সোশ্যালিজম এবং ডেমোক্রেসিতেও ইন্ডিভিজুয়ালকে নেগলেক্ট করা হচ্ছে। কারণ আমি আগেও বললাম যে তিনি এক্সপিরিয়েন্স করেছিলেন যে রাশিয়াতে বিপ্লবের মধ্য দিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলেও কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের অধিকার অবদমিত ও নিয়ন্ত্রিত হচ্ছিল। আবার পুঁজিবাদী গণতন্ত্র দেশগুলিও ব্যক্তিগত স্বাধীনতার কথা উচ্চকণ্ঠে প্রচার করলেও পুঁজিবাদী গণতন্ত্রেও ব্যক্তি স্বাধীনতার অধিকার মূলত অবদমিত হয়ে থাকে। এখানেও এলিট শ্রেণী চূড়ান্ত ক্ষমতা লাভ করে এবং সাধারণ মানুষ সেই উপেক্ষিতই হয়ে থাকে। সেই জন্য তিনি মনে করেছেন যে সমাজতন্ত্র বা গণতন্ত্র কোনোটি বাস্তবে সাধারণ মানুষকে তার যথার্থ মর্যাদা দেয় না, দেয় ব্যক্তি বিশেষ বা বিশেষ শ্রেণীকে। সেজন্য তিনি মনে করেছেন যে তাহলে এমন একটা মতাদর্শ তৈরি করতে হবে যেখানে সোশ্যালিজম এবং যেটাকে সোশ্যালিজম এবং ডেমোক্রেসির কম্বিনেশনে করা যেতে পারে। অর্থাৎ এমন একটা নতুন মতাদর্শের প্রয়োজন যেখানে একদিকে সোশ্যালিজমের অর্থনৈতিক সাম্য ও ন্যায় বিচার থাকবে, আবার অন্যদিকে ডেমোক্রেসির রাজনৈতিক অধিকার ও স্বাধীনতার উপরও গুরুত্ব দেওয়া হবে। এবং এইরকম একটা মতাদর্শ নির্মাণের জন্যই কিন্তু তিনি র্যাডিক্যাল হিউম্যানিজমের যে তার তত্ত্ব সেটা গঠন করে। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা র্যাডিক্যাল হিউম্যানিজমের উদ্ভাবনে বিশেষভাবে পটভূমিকা তৈরি করেছে বলা যেতে পারে, সেটা হচ্ছে ইউএস সোভিয়েত কোল্ড ওয়ার। এম এন রায় লক্ষ্য করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদিও হয়ে গেছে সেই সময়, কিন্তু তারপরেও বিশ্ব রাজনীতিতে একটা আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিজয়ী শক্তিগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আর পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বিশেষ প্রাধান্য লাভ করেছিল এবং এই দুই দেশ বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব ক্রমশ বৃদ্ধি করার জন্য ঠান্ডা লড়াইয়ে যেন মেতে উঠেছিল। এম এন রায় লক্ষ্য করেছিলেন যে এই দুই দেশ যেভাবে মরণাস্ত্রের সম্ভার বাড়িয়ে চলছিল তাতে ঠান্ডা লড়াই যে কোনো সময় প্রত্যক্ষ যুদ্ধে পরিণত হতে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটলে মানব সভ্যতার কিন্তু সংকট নেমে আসবে। এই কারণেই মানবেন্দ্র রায়ের খুব বিখ্যাত একটা মন্তব্য যে সারা দুনিয়া আজ সভ্যতার সংকটের আবর্তে তলিয়ে যেতে বসেছে
তাই এই সংকট ত্রাণের জন্যই তিনি একটা নতুন দর্শন অর্থাৎ মানবিকতায় সমৃদ্ধ দর্শনের অনুসন্ধান করছিলেন, যেটা তিনি মনে করেছেন যে এক্সিস্টিং যে সিস্টেমস গুলো রয়েছে সেগুলোর কোনোটি দিতে পারে না। এবং আমি এতক্ষণ ধরে সেগুলোর কি কি ত্রুটি সেগুলোও তিনি দেখিয়েছেন, সেগুলোও উল্লেখ করলাম। তো সেই জন্যে তিনি মনে করেছেন যে এমন একটা নতুন মানবিকতায় সমৃদ্ধ দর্শনের প্রয়োজন, যা এই যে সভ্যতা সংকটের আবর্তে তলিয়ে যেতে বসেছে সেটা থেকে মানে সভ্যতাকে মুক্ত করতে পারে। আর সেই প্রচেষ্টাই হচ্ছে তার র্যাডিক্যাল হিউম্যানিজম। এইভাবেই র্যাডিক্যাল হিউম্যানিজমের উদ্ভাবন হচ্ছে। তো এবার র্যাডিক্যাল হিউম্যানিজম কি সেটা জানার পূর্বে হিউম্যানিজম কি এটা একটু বলা প্রয়োজন। স্যার শোনা যাচ্ছে তো? Yes, yes. হ্যাঁ, সব শোনা যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তাহলে প্রথমে আমরা জেনে নিই হিউম্যানিজম কি, সেটা সংক্ষেপে একটু জেনে নিই। Humanism is a rationalist outlook or system of thought, gives primary importance to human beings rather than divine or supernatural matters. It came in light duly from the Renaissance of the West, but its trace is found in the Protagoras' assertion, man is the measure of all things. Today, it appears as a philosophy that emphasizes the value and dignity of human beings and believes that human beings have the right and responsibility to give meaning and shape to their own lives. Human beings have the powers and abilities to build a society according to their own welfare, by which they not only can enjoy a significant life, but they can protect mankind also. অর্থাৎ সংক্ষেপে যদি বলি যে হিউম্যানিজম এমন একটা মতাদর্শ যার কেন্দ্রবিন্দুতে থাকবে মানুষ, এবং এই মতাদর্শ বিশ্বাস করে যে কোনো অতিপ্রাকৃত সত্তা বা শক্তির দ্বারা মানুষের জীবন নির্ধারিত নয়। মানুষ নিজেই নিজের ভাগ্য নিয়ন্তা এবং মানুষের মধ্যেই সেই সমস্ত পাওয়ার বা এবিলিটিস আছে যার দ্বারা সে নিজেই নিজের জন্য একটা কল্যাণকর সমাজ গড়ে তুলতে পারে এবং একটা সিগনিফিকেন্ট লাইফ সে লিড করতে পারে। এরপর আসছে র্যাডিক্যাল হিউম্যানিজম প্রসঙ্গে রয় কি বলছেন। রয় বলছেন, থ্রু প্রেজেন্টেড হিয়ার অ্যাজ আ পলিটিক্যাল ফিলোসফি, New humanism is meant to be a complete system based on the ever-expanding totality of scientific knowledge. It cannot indeed be a closed system. It will not be a dogmatic system claiming finality and infallibility. It will be a logical integration of the knowledge about various aspects of existence, showing how it is in the nature of man to be rational and moral, and therefore capable of building a true, harmonious and just social order. অর্থাৎ এতক্ষণ অবধি আমরা যে আলোচনাটা করেছি সেটা থেকে মনে হতে পারে যে এটি যেন শুধুমাত্র একটা পলিটিক্যাল ফিলোসফি, রাজনৈতিক দর্শনকেই প্রেজেন্ট করছে, কিন্তু শুধুমাত্র এটিকে কিন্তু রাজনৈতিক দর্শন হিসেবে বুঝলে হবে না। রয় বলছেন এটি একটি পরিপূর্ণ দর্শন। ক্রমবর্ধমান যে বৈজ্ঞানিক ভিত্তি, তার বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করেই এই দর্শনের উদ্ভব, এবং এই প্রচেষ্টার মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন যে কেমন করে মানুষ তার স্বভাব গুণে যুক্তিপরায়ণ তথা নীতিপরায়ণ এবং মুক্ত মানুষ হয়ে একটি ভারসাম্য ও ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে। তাহলে এখান থেকে মানে মূল তিনটে বিষয় আমরা যেটা পেলাম, যে এটি রাজনৈতিক দর্শন হিসেবে উপস্থাপিত হলেও এটি কিন্তু একটা কমপ্লিট সিস্টেম বা পরিপূর্ণ দর্শন বলা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এটি ক্রমবর্ধমান যে বিজ্ঞানের যে জ্ঞান বা নলেজ, সায়েন্টিফিক নলেজ, সেটার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
এবং এই যে তত্ত্ব, এখানে কিন্তু এই তত্ত্বের মাধ্যমে কিভাবে একজন মানুষ তার স্বভাব গুণে যুক্তিপরায়ণ তথা নীতিপরায়ণ এবং একজন মুক্ত মানুষ হয়ে ভারসাম্য ও ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে সেটারই দিক নির্দেশ করা হয়েছে। এছাড়াও বলা হচ্ছে ফিলোসফি অফ ফ্রিডম, যেটা অলরেডি আমি বহুবার বলেছি, এটাকে ফিলোসফি অফ ফ্রিডম বলা হচ্ছে, বেসড অন মডার্ন সায়েন্টিফিক নলেজ। এবার ওয়াই ইজ ইট নিউ, কেন এটাকে নতুন বলা হচ্ছে? ইট ইজ নিউ বিকজ ইট ইজ হিউম্যানিজম এনরিচড, reinforced and elaborated scientific knowledge and social experience gained during the centuries of modern civilization. অর্থাৎ এটি নতুন কেন? কেননা এটি আধুনিক সভ্যতার কয়েক শতাব্দী ব্যাপী আবর্তন ও বিবর্তনের অভিজ্ঞতার দ্বারা এবং বৈজ্ঞানিক জ্ঞানের দ্বারা এখানে মানবতাবাদকে সমৃদ্ধ করা হয়েছে, পরিশীলিত করা হয়েছে এবং পরিবর্ধিত করা হয়েছে, সেজন্য এটা নিউ বা নতুন। Why is it radical? It is radical because radicalism thinks in terms neither of nation nor of class. It concerns its man. It conceives freedom as freedom of the individual. অর্থাৎ এটাকে কেন র্যাডিক্যাল বলা হচ্ছে? কারণ এখানে কিন্তু মানুষের ঊর্ধ্বে কোনো নেশন বা ক্লাসের স্থান নেই। এখানে মানুষকেই কেবল প্রাইম ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এবং এই মতবাদের স্বাধীনতা মানে ব্যক্তিরই স্বাধীনতা। এই যে মানুষকে এইভাবে চূড়ান্ত অর্থে গ্রহণ করা হয়েছে বলেই এটাকে বলা হচ্ছে র্যাডিক্যাল হিউম্যানিজম। এখানে মানুষই শেষ কথা। তাহলে আমরা জানলাম যে কেন এটাকে নিউ বলা হচ্ছে এবং কেন এটাকে র্যাডিক্যাল বলা হচ্ছে। এবার কেন সায়েন্টিফিক বলা হচ্ছে সেটা একটু বলি, পরে গিয়েও আমরা আবার ওটা আলোচনা করব যে কেন সায়েন্টিফিক বলা হলো। আমরা অলরেডি বলেছি যে এটা ক্রমবর্ধমান যে বৈজ্ঞানিক জ্ঞান, সেই বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করে এটাকে গড়ে তোলা হয়েছে, এই তত্ত্ব গড়ে তোলা হয়েছে বলে এটাকে সায়েন্টিফিক হিউম্যানিজমও বলা হচ্ছে। এবং পরবর্তী সময় আমি দেখব যে তিনি কিভাবে আমরা দেখব যে তিনি কিভাবে প্রত্যেকটা বিষয় এমনকি মোরালিটিকেও তিনি সায়েন্সের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। তো সেই জন্যেই তার বক্তব্য বা তার যে মানবতাবাদ সম্পর্কে তার যে তত্ত্ব সেটাকে কিন্তু সায়েন্টিফিক হিউম্যানিজমও বলা হয়। এবার আসছি 3 ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ রয়েস হিউম্যানিজম। আমরা যখন এম.এন. রয়ের বক্তব্যটা পড়লাম র্যাডিক্যাল হিউম্যানিজম প্রসঙ্গে, সেখানে আমরা বললাম যে রয় এই তত্ত্বের মাধ্যমে দেখাতে চেয়েছেন কিভাবে একজন যুক্তিপরায়ণ, নীতিপরায়ণ এবং মুক্ত মানুষ একটা সামঞ্জস্যপূর্ণ একটা সঙ্গতিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে 3টে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট একটা আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য ইম্পর্টেন্ট বলে রায় মনে করছেন। সেটা কি কি? যুক্তিপরায়ণতা বা র্যাশনালিটি, নীতিপরায়ণতা বা মোরালিটি এবং ফ্রিডম বা মুক্তি। তো এই 3টে কম্পোনেন্টের মাধ্যমেই তিনি কিন্তু তার হিউম্যানিজমকে ব্যাখ্যা করেছেন। তো এই 3টে কম্পোনেন্ট সম্পর্কে আমরা একটু জানব। প্রথমেই আসছি র্যাশনালিটি প্রসঙ্গে। র্যাশনালিটি প্রসঙ্গে রয় বলছেন যে ম্যান ইজ এসেনশিয়ালি আ র্যাশনাল বিং, অর্থাৎ মানুষ স্বভাবতই বা আবশ্যিকভাবেই যুক্তিবাদী। কিন্তু মানুষকে কেন এরকম যুক্তিবাদী বলা হচ্ছে? স্বভাবতই কেন মানুষ যুক্তিবাদী হবে? এর উত্তরে রায় বলছেন যে মানুষ যদি তার ভাবাবেগ তাড়িত হয়ে কোনো কাজ না করে, অর্থাৎ তার ষড়রিপুর দ্বারা তাড়িত হয়ে যদি কোনো কাজ না করে, তাহলে মানুষ কার্যকারণ নিয়ম মেনেই কাজ করে থাকে এবং সেই জন্য স্বাভাবিকভাবেই সে র্যাশনাল বা যুক্তিবাদী হয়ে থাকে। তিনি আরো বলছেন যে এই যে যুক্তি বা রিজন ইজ নট স্পিরিচুয়ালিস্টিক or metaphysical, it is materialistic in origin.
reason developed as a result in man's struggle for survival. অর্থাৎ তিনি বলছেন যে এই রিজন কোনো স্পিরিচুয়াল বা মেটাফিজিক্যাল বিষয় নয়, এটা আমাদের অস্তিত্বের জন্য যে লড়াই তার ফলেই মানুষের মধ্যে ডেভেলপ করেছে। তিনি আরো বলছেন এই rationality has taken human being to a higher and higher level. অর্থাৎ এই যে আমাদের মধ্যে যে রিজন বা র্যাশনালিটি আছে সেটাই আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করছি তার থেকে ঊর্ধ্বতন স্তরে আমাদের নিয়ে যেতে চায়। এই প্রসঙ্গেই তিনি বলছেন, as a rational being, man is involved in a struggle for material existence. This struggle takes two forms. At the savage plane, it signifies the satisfaction of his mundane wants, and at the higher plane, it signifies his struggle for freedom. অর্থাৎ বাঁচার জন্য আমাদের যে লড়াই মূলত সেটা দুটো স্তরে হয়ে থাকে। প্রথমটি কি? প্রথমটিতে সে জাগতিক বিষয় যেমন ফুড, ক্লথ, সেক্স এগুলোর মাধ্যমে কিন্তু সে স্যাটিসফাইড হয়ে থাকে, যেমনটা অন্যান্য প্রাণীরাও হয়ে থাকে। কিন্তু এর পরের উচ্চতর স্তরে সে কি চায়? ফ্রিডম চায়, মুক্তি চায়। এবং এই মুক্তি বা ফ্রিডম সে চায়, তার মধ্যে র্যাশনালিটি আছে বলেই সে চায়। অর্থাৎ এই র্যাশনালিটির জন্যই সে শুধুমাত্র তার মান্ডেন যে লাইফ সেটাতে সীমাবদ্ধ থাকে না, সে মুক্তি চায় এবং সে যে জায়গায় অবস্থান করে তার থেকে আরো ঊর্ধ্বতম বা ঊর্ধ্বতর জায়গায় পৌঁছানোর চেষ্টা করে। তিনি আরো বলছেন যে এই র্যাশনালিটি থেকেই আবার মোরালিটির উৎপত্তি হচ্ছে। তিনি কিন্তু বলছেন যে মোরালিটি, the origin of ethics is not in scriptures, origin of ethics in reason of man. অর্থাৎ এই মোরালিটি কোনো এথিক্স বা স্ক্রিপচার থেকে কিন্তু জন্ম হয়নি, এটা এসেছে মানুষের রিজন থেকে। এবং সে কারণেই তার বিখ্যাত উক্তি যে ম্যান ইজ মোরাল বিকজ ম্যান ইজ র্যাশনাল। মানুষ নৈতিক কারণ সে যুক্তি বুদ্ধি সম্পন্ন। এবার প্রশ্ন হলো যে কিভাবে এই র্যাশনালিটি থেকে মোরালিটিটা আসছে। তিনি এই প্রসঙ্গে বলছেন যে মানুষ নিজের স্বার্থেই, তার পরিবার পরিজন এবং সুখ সুবিধা বৃদ্ধির জন্যই সে কি করে, একা একা না থেকে সমাজে থাকতে চায়। সমাজে থাকতে চায় এবং সামাজিক সৌন্দর্য এবং সামঞ্জস্যের সঙ্গে বাস করতে হলে যে একটা অনুশাসন মানতে হবে সেটাও কিন্তু তাকে তার র্যাশনালিটি বলে দেয়। অর্থাৎ আমরা, রয় যেটা বলতে চাইছেন, অর্থাৎ আমরা কেন মোরাল হচ্ছি, কারণ আমাদের র্যাশনালিটি আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের মোরাল হতে হবে, না হলে আমাদের পক্ষে জীবন ধারণই সম্ভব নয়। কারণ আমরা যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করি তাহলে প্রতিবেশীও কিন্তু আমাদের সাথে ভালো আচরণ করবে না। আমরা যদি প্রতিবেশীর বিপদে গিয়ে তাদের পাশে না দাঁড়াই তাহলে প্রতিবেশীও কিন্তু আমাদের বিপদে আমাদের পাশে এসে দাঁড়াবে না। তো সেজন্যই রয় বলছেন যে এই যে আমাদের যুক্তিবত্তা সেটাই কিন্তু আমাদের নৈতিক হতে শিখিয়ে দেয়। অর্থাৎ কিনা যে নৈতিক অনুশাসনটা যদি আমরা না মেনে চলি তাহলে যে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা পূর্ণভাবে বসবাস সম্ভব নয়, সেটা কিন্তু আমাদের যুক্তি, আমাদের বুদ্ধি আমাকে বলে দেয়। সেজন্য রয় বলছেন যে এই মোরালিটিটা কিন্তু র্যাশনালিটি থেকেই আসছে। অর্থাৎ এভাবে রায় দেখালেন যে মানুষ স্বভাবতই যুক্তি সম্পন্ন হয় এবং সে যুক্তি বুদ্ধি সম্পন্ন হয় বলেই তার মধ্যে নৈতিক অনুশাসন বা মোরালিটিও উদ্ভব হয়। এই যে মোরালিটি, একটু আগেই বললাম যে এই মোরালিটি কিন্তু কোনো স্ক্রিপচার থেকে বা কোনো কিছু থেকে আসেনি বলে রয় বলছেন। তিনি বলছেন যে মানুষের ভালো মন্দ বিচারকারী মানুষের যে বিবেক বুদ্ধি বা নীতিপরায়ণ হওয়ার যে আবেদন সেটা মানুষের বিবেক বুদ্ধি থেকেই আসে এবং এই বিবেক
বিবেক কোনো অতীন্দ্রিয়, ঐশ্বরিক, রহস্যময় কিছু নয়। বিবেক বুদ্ধি হলো মানুষের শারীরিক ক্রিয়া বিশেষ। তিনি এটাকে বায়োলজিক্যালি ব্যাখ্যা করছেন এবং তিনি আরো বিস্তারিতভাবে এর আলোচনা আছে। এই মুহূর্তে আমার অতটা বিস্তারিতভাবে আলোচনাটা মনে নেই। কেউ চাইলে ওই নিউ হিউম্যানিজম আর ম্যানিফেস্টো তোমরা দেখতে পারো, সেখানে তিনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিভাবে মোরালিটি গুরু মস্তিষ্কের ক্রিয়া সেটা কিন্তু তিনি দেখাচ্ছেন। অর্থাৎ কিনা এভাবে তিনি সায়েন্টিফিক্যালি মোরালিটিকেও তিনি ব্যাখ্যা করছেন। এবং এই যে সায়েন্স দিয়ে মোরালিটিকে ব্যাখ্যা করা, এই এত অধিক মাত্রায় সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত বিষয়কে ব্যাখ্যা করার জন্যই কিন্তু তার ফিলোসফিটা সায়েন্টিফিক হিউম্যানিজম বা তার মানবতাবাদকে সায়েন্টিফিক হিউম্যানিজম বলা হচ্ছে। তাহলে র্যাশনালিটি আর মোরালিটি হলো। এবার নেক্সট হচ্ছে ফ্রিডম। ফ্রিডম প্রসঙ্গে আমি আগেই বলেছি যে তিনি স্বাধীনতার একনিষ্ঠ সমর্থক ছিলেন। তিনি আমরা দেখছি যে একদম জীবনের ফার্স্ট ফেজ থেকেই তিনি একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার যাত্রাপথ শুরু করেন এবং পরবর্তী সময়েও তিনি কিন্তু স্বাধীনতার একনিষ্ঠ সমর্থক হিসেবেই তিনি তার ভূমিকা পালনের চেষ্টা করেছেন। ফ্রিডম is the only source of personality development to a person. তিনি মনে করছেন যে ফ্রিডম যদি না থাকে, স্বাধীনতা যদি না থাকে, তাহলে একজন ব্যক্তির পার্সোনালিটি ডেভেলপমেন্ট হওয়া সম্ভব নয়। কোনো ব্যক্তির যদি পরিপূর্ণ বিকাশ ঘটাতে হয় তাহলে তাকে প্রথম শর্তই হচ্ছে ফ্রিডম। তাকে একটা স্বাধীন সুস্থ সমাজ প্রদান করতে হবে। এবং দ্যাট ইজ ওয়াই ইন্ডিভিজুয়ালিস্ট রয়'s মেইন গোল ওয়াজ টু এনশিওর ইন্ডিভিজুয়াল ফ্রিডম। এবং সেজন্যই আমরা দেখেছি যে ইন্ডিভিজুয়ালিস্ট রয় মানে ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে এনশিওর করার জন্য সবসময় চেষ্টা করেছেন। ফ্রিডম মিনস ফ্রিডম ফর অল সর্টস অফ ফিয়ার অ্যান্ড ইনসিকিউরিটিস। এখানে তিনি ফ্রিডম বলতে কিন্তু প্রথম দিকে তিনি ভারতকে স্বাধীন করার লক্ষ্যে, অর্থাৎ ইংরেজদের থেকে ভারতকে স্বাধীন করার লক্ষ্যে তার যাত্রাপথ শুরু করেছিলেন। কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা, তার পড়াশোনা, তার জ্ঞান বুদ্ধির পরবর্তী শেষের দিকে এসে তিনি কিন্তু ফ্রিডম বলতে শুধুমাত্র কোনো একটা ইংরেজ শাসন থেকে মুক্ত হওয়াকে তিনি ফ্রিডম বা কোন কারোর অধীন থেকে মুক্ত হওয়াকে তিনি ফ্রিডম বলছেন না। ওনার কাছে ফ্রিডম তখন অল সর্টস অফ ফিয়ার্স অ্যান্ড ইনসিকিউরিটিস থেকে ফ্রিডম, অর্থাৎ মুক্তি হলো সমস্ত ভয় এবং ইনসিকিউরিটি থেকে মুক্তি। ফ্রিডমের সংজ্ঞায় বলছেন যে ফ্রিডম ইজ প্রগ্রেসিভ ডিসঅ্যাপিয়ারেন্স অফ অল রেস্ট্রিকশনস অন দ্য আনফোল্ডিং অফ পোটেনশিয়ালিটিস অফ ইন্ডিভিজুয়ালস অ্যাজ হিউম্যান বিংস। অর্থাৎ একজন ইন্ডিভিজুয়ালের পোটেনশিয়ালিটি, তার মধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলো আনফোল্ড করার ক্ষেত্রে যা যা বাধা আসবে সেই বাধাগুলোর প্রগ্রেসিভ ডিসঅ্যাপিয়ারেন্সই হলো ফ্রিডম। অর্থাৎ সেই বাধাগুলোকে অপসারণ করা, ডিসঅ্যাপিয়ার করা হলো ফ্রিডম বা মুক্তি তার কাছে। তাহলে এইভাবে তিনি তার ফ্রিডমের যে ধারণা সেটা বর্ণনা করেছেন এবং বলেছেন যে র্যাডিক্যাল হিউম্যানিজম ইজ অ্যাবাউট দ্য কসমোপলিটন ইউনিয়ন অফ দ্য ট্রুলি লিবারেটেড পার্সন। অর্থাৎ র্যাডিক্যাল হিউম্যানিজম হলো এই ট্রুলি লিবারেটেড পার্সনদেরই কসমোপলিটন। এরপর যে তিনটে কম্পোনেন্ট, এই তিনটে কম্পোনেন্ট সম্পর্কে একটু বলি যে এখানে এই তিনটে কম্পোনেন্টই খুব গুরুত্বপূর্ণ। কারণ কোনো ব্যক্তির মধ্যে যদি র্যাশনালিটি থাকে, যুক্তি থাকে, ফ্রিডম থাকে, বুদ্ধি থাকে, ফ্রিডম থাকে, বুদ্ধি রয়েছে, স্বাধীনতা রয়েছে, কিন্তু এথিক্স নেই, তাহলে সমাজের ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আবার বুদ্ধি রয়েছে, এথিক্স রয়েছে, কিন্তু ফ্রিডম নেই, তাহলে তো সেই ব্যক্তি কিছু করতেই পারবে না। সেই ব্যক্তির পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয় যদি না ফ্রিডম থাকে।
আবার যদি ফ্রিডম থাকে, মোরালিটি থাকে, কিন্তু র্যাশনালিটি, বুদ্ধি না থাকে, তাহলেও একটা আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। অর্থাৎ কিনা একটা ভারসাম্যযুক্ত আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই তিনটে কম্পোনেন্টই খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছেন এম.এন. রয়। এরপর তিনি এই হিউম্যানিজমের মধ্য দিয়ে যে র্যাডিক্যাল ডেমোক্রেসির স্বপ্ন দেখতেন, সেই র্যাডিক্যাল ডেমোক্রেসির ধারণাটা কিরকম সেটা একটু বলি। The idea of radical democracy will be attained through the collective effort of spiritually free men and women united in a political party with the determination of creating a new order of freedom. He talked about partyless democracy, where would be maximum power at the grassroots level and minimum at the apex level. অর্থাৎ তিনি বলছেন যে এই ডেমোক্রেসিটা কিরকম ডেমোক্রেসি হবে, যেখানে পার্টি থাকবে না, পার্টিলেস। যদি এটা আমরা একটা ত্রিভুজের মতো ভাবি, বর্তমানে আমাদের যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আমরা দেখি যে একদম গ্রাসরুট লেভেলে আমরা যারা জনসাধারণ রয়েছি তাদের কাছে ক্ষমতা খুবই কম থাকে, এবং যত উপরে ওঠা যায় অ্যাপেক্সে, মানে একদম ওই ত্রিভুজের চূড়ায় বা শীর্ষে যে অবস্থান করে তিনি সর্বাধিক ক্ষমতার অধিকারী হন। কিন্তু রয় যে ডেমোক্রেসির স্বপ্ন দেখতেন, সেখানে তিনি বলছেন যে গ্রাসরুট লেভেলে যারা রয়েছে তারা সর্বাধিক ক্ষমতা থাকবে তাদের কাছে, এবং যিনি অ্যাপেক্সে থাকবেন বা চূড়ায় থাকবেন তার মিনিমাম ক্ষমতা থাকবে। He proposed the decentralization of democracy. তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলছেন। ক্ষমতা একজনের হাতে ন্যস্ত না করে ক্ষমতাকে তিনি বিভিন্ন ভাগে ভাগ করে দিতে বলছেন, বিভিন্ন ছোট 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 দল বা ছোট 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 ভাগে বিভক্ত করে ক্ষমতাকে তিনি বিকেন্দ্রীকরণের পক্ষে। He believed in a pluralistic society that ensures the peaceful coexistence of all classes, castes or religion. অর্থাৎ তিনি এমন একটা বহুত্ববাদী সমাজের বিশ্বাস করতেন যেখানে সমস্ত ক্লাসের, কাস্টের এবং রিলিজিয়নের মানুষরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে। He has not ignored the economic aspect of his ideal of radical democracy. He argued that progressive satisfaction with material necessities is the precondition for the individual members of society to unfold their intellectual and other final human potentialities. কিন্তু এটাও মাথায় রাখতে হবে, তিনি কিন্তু কখনোই ইকোনমিক আসপেক্টকে পুরোপুরি নেগলেক্ট করছেন না। তিনি বলেই দিয়েছেন যে যদি প্রাইমারি ইকোনমিক্যাল যে আসপেক্ট বা ইকোনমিক্যাল যে ডিমান্ড, খাদ্য, বস্ত্র, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, খাদ্য আর শিক্ষা, এগুলো যদি স্যাটিসফ্যাকশন না হয় তাহলে কিন্তু একজন ব্যক্তির যে হিউম্যান যে পোটেনশিয়ালিটিস গুলো আছে সেগুলো কিন্তু আনফোল্ড করা কখনোই সম্ভব হবে না। তো অর্থাৎ কিনা আমরা দেখলাম তিনি কিভাবে তার র্যাডিক্যাল হিউম্যানিজমের যে ধারণা এবং তার মধ্য দিয়ে তিনি যে র্যাডিক্যাল ডেমোক্রেসি গঠনের যে স্বপ্ন দেখতেন সেটার কিভাবে তিনি বর্ণনা করেছেন। এরপর তার 22টা থিসিস রয়েছে, সেগুলো আর আমি বলছি না, কারণ এতক্ষণ ধরে আমি যেগুলো বলেছি সেগুলো মোটামুটি ওই 22টা থিসিসেরই বক্তব্য। এগুলো তার ওই ম্যানিফেস্টো বইটিতেই শেষের দিকে 22টা থিসিস দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর আমি ওনার যে বক্তব্য, তার একটা ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন যেগুলো করা হয়েছে সেগুলো দু একটা আমি এখানে উল্লেখ করেছি। বলা হচ্ছে, although Roy's theory is very good as philosophy, he did not say anything about how it would be implemented in a large democracy like India. অর্থাৎ রয়ের ফিলোসফি খুবই ভালো, কিন্তু সেখানে এই বৃহৎ মানে ইন্ডিয়ার মতো লার্জ স্কেল ডেমোক্রেসিতে কিভাবে এই র্যাডিক্যাল ডেমোক্রেসি ইমপ্লিমেন্ট হতে পারে তার কিন্তু কোনো আনসার কিন্তু রয় সুনির্দিষ্টভাবে দেননি।
তারপর যেটা বলা হচ্ছে, in Roy's philosophy there is no answer about how national level policy making would take place. অর্থাৎ ন্যাশনাল লেভেল পলিসি মেকিং কিভাবে হবে সেটাও কিন্তু রায়ের ফিলোসফিতে সেটারও কোনো উত্তর নেই। There may be people who are unwilling to participate in radical democracy, but he does not say anything about what policy will be laid down for them. সেখানে এমন অনেক মানুষ থাকতেই পারে যারা এই রেডিক্যাল ডেমোক্রেসিতে অংশগ্রহণ করতে চায় না, তাদের ক্ষেত্রে কি পলিসি হবে সেটারও কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশ নেই রয়ের ফিলোসফিতে। তো যাই হোক, রয়ের ফিলোসফির অনেক সমালোচনা থাকলেও আমার কাছে রয় খুব একজন পছন্দের ব্যক্তিত্ব, এবং তিনি সারা জীবন ব্যক্তি স্বাধীনতার জন্য তার মানে ব্যক্তি স্বাধীনতাকে তিনি আটমোস্ট গুরুত্ব দিয়েছেন, এবং সেটাকে অ্যাকচুয়ালাইজেশনের জন্য তিনি সারা জীবন একটা প্রচেষ্টা চালিয়েছেন। ওনাকে ম্যান অফ থটও বলা হচ্ছে, আবার ম্যান অফ অ্যাকশনও বলা হয়। তো যাই হোক, এই অবধি আমার বলার ছিল। যাই হোক, থ্যাংক ইউ। স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা তো শুনলাম মৌসুমীর কথা, র্যাডিক্যাল হিউম্যানিজম বলতে কি বোঝায়। সেখানে যে 21 থিসিস আছে, সেটা একটা ম্যানিফেস্টো আকারে উনি লিখেছেন। তার মধ্যে সেটা আর একবার যদি তোমরা পড়ো তাহলে যে কথাগুলো বলা হলো সেগুলো অর্থটা পরিষ্কার হবে। সেটা বলবো, এটা একটু টেক্সটটা পড়ে নিতে। আর এখানে মার্কসিজমের সঙ্গে তার যে সম্পর্ক বা প্রথম দিকের সম্পর্ক ছিল, পরবর্তীকালে কেন তার থেকে সরে এলেন, হ্যাঁ, তার অনেক ধরনের ব্যাখ্যা আছে, একটা পলিটিক্যাল ব্যাখ্যাও আছে। সেগুলো এখনই তোমাদের প্রয়োজন হবে না, কিন্তু হিউম্যানিজমের যে বিভিন্ন ভ্যারাইটি আছে, আমরা সবকিছু অধিকাংশ থিওরি অনেক ক্ষেত্রে আমরা বলি এটা হিউম্যানিজম, এটা হিউম্যানিস্ট, আমি হিউম্যানিস্ট, সবাই বলে আমরা হিউম্যানিস্ট। তা হিউম্যানিজম বলতে কি বোঝায়, তার একটা সেকুলার ভার্সন বা সায়েন্টিফিক ভার্সন কিন্তু আমরা এখানে পাচ্ছি, যে পরাজাগতিকতার কোনো রেফারেন্স নেই এই বর্তমান জীবনকে, যেটাকে আমরা বলবো ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের দৃষ্টিভঙ্গি থেকে বোঝা এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। এবং এটা উনি ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর গুরুত্ব দিচ্ছেন এই কারণে, যদি ব্যক্তি সঠিকভাবে মানে তৈরি না হয় তাহলে কোনো ধরনের রাজনৈতিক ব্যবস্থায় কার্যকরী হতে পারে না। সেজন্য ব্যক্তির উপর উনি গুরুত্ব দিচ্ছেন। এর পরবর্তী পর্যায়ে ব্যক্তি যদি ঠিকভাবে গঠিত হয়, পরবর্তীকালে রাজনৈতিক যে কাঠামোটা, রাষ্ট্র কাঠামোটাও বদলে যাবে, এইটাই বিশ্বাস করেন। সেজন্য ওনার রাজনীতিটা হচ্ছে যে প্রথমে মানুষ তৈরি করো, ব্যক্তি মানুষকে ঠিক জায়গায় নিয়ে আসো, তারপরে বাকি যে প্রশ্নগুলো সেগুলো আসে। ওনার এই ভাবনাকে কেন্দ্র করে একটা বিরাট গোষ্ঠী, ইন্টেলেকচুয়াল গ্রুপ, তারা কিন্তু ঐক্যবদ্ধ এবং তারা বহুদিন ধরে ওনার এই দর্শনের চর্চা করে আসছেন। যেটা জিজ্ঞাসা বলে একটা পত্রিকা বেরোয় আমাদের এখান থেকে, সেই পত্রিকা সেটা নিয়মিতভাবে ওনার ভাবনা চিন্তাকে বারবার রেফার করা হয়, এবং ওনার নিয়ে যে ট্র্যাডিশনটাকে তারা বজায় রেখেছে। এবং বড় বড় ইন্টেলেকচুয়াল যাদেরকে আমরা বলে থাকি আর কি, হ্যাঁ, তারা কিন্তু ওনার ভাবনার দ্বারা অনুপ্রাণিত। ইন্টেলেকচুয়াল যে ডোমেন, সেখানে ওনার ভাবনা চিন্তা গভীরভাবে ছাপ ফেলেছে, কিন্তু পলিটিক্যাল ফ্রন্টে সেখানে আমি যদি বলি যে লেফট পলিটিক্সের ক্ষেত্রে যেভাবে তাকে বিচার করা দরকার ছিল সেইভাবে হয়নি, এবং রাজনীতিতে তাদের মত পার্থক্য একটা পর্যায়ে দেখা দেয়, এবং তার ফলে তাদের সঙ্গে সম্পর্কগুলো অন্যরকম ভাবে পরবর্তীকালে দেখা হয়েছে। তো সে যাই হোক, এই এক ধরনের ফিলসফি অফ হিউম্যানিজম বলতে কি বোঝায় সেটা কিন্তু বলা গেছে। আরেকটা কথা এখানে, যে ভাববাদী দর্শন এবং বস্তুবাদী দর্শন বলে আমরা সবকিছুকে মানে দুটো ভাগে ভাগ করে দিই। এখন বস্তুবাদী দর্শন বলতে অনেকেই বোঝেন যে খাও দাও ফুর্তি করো, এটাই বোধহয় বস্তুবাদী দর্শন। বস্তুবাদ তা বলে না। বস্তুবাদ যেটা বলতে চায় যে যা দেখছি, যা শুনছি, এই বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে আমাকে সবকিছু বিচার বিশ্লেষণ করতে হবে,
অতিপ্রাকৃত কোনো সত্তাকে টেনে নিয়ে এসে সে আমাদের সবকিছু উদ্ধার করে দিয়ে যাবে, এই ভাবনা থেকে আমাদের সরে আসতে হবে এবং আমাদের নির্ভর করতে হবে আমাদের যুক্তি বুদ্ধির ওপর, আমাদের বিজ্ঞানের ওপর এবং মানুষের ওপর নির্ভর করতে হবে। সেই দিক থেকে এই ধরনের যে হিউম্যানিজম তার একটা সাংঘাতিক গুরুত্ব আছে। আমি কয়েকটি কথা এখানে অ্যাড করলাম। আরেকটি কথা অধ্যাত্মবাদ সম্পর্কে। অধ্যাত্মবাদ আর আধ্যাত্মিকতা, অনেকগুলো শব্দ আমরা ব্যবহার করি, ধর্ম, আধ্যাত্মিকতা, অধ্যাত্মবাদ, এসব শব্দগুলো আমরা ব্যবহার করি। স্পিরিচুয়ালিটি, আমি স্পিরিচুয়ালিজম বলছি না, স্পিরিচুয়ালিজমটা হচ্ছে কি ভাববাদের একটা ভ্যারাইটি, তাকে স্পিরিচুয়ালিজম বলা হচ্ছে। আর এই স্পিরিচুয়ালিজম ছাড়াও কিন্তু আধ্যাত্মিকতা আছে। যেমন মার্কস নিজেও, মার্কসের দর্শন বা মার্কসকেও আমরা একজন অধ্যাত্মবাদী বলতে পারি। অধ্যাত্মবাদ এই অর্থে কাকে বোঝায়, যে আমার যে ক্ষুদ্রতা, নিচতা ব্যক্তি মানুষের, তাকে অতিক্রম করে যাওয়া। সেটা এম এন রায়ের ভাবনার মধ্যে আছে। এম এন রায় যে মানুষের খোঁজ করছেন সেই মানুষ কিন্তু ব্যক্তিগত যে ক্ষুদ্রতা তাকে অতিক্রম করে যাচ্ছেন। সেজন্য এম এন রায়ের দর্শনও কিন্তু অধ্যাত্মবাদী নয়, কিন্তু আধ্যাত্মিকতাকে সমর্থন করে। তা সেজন্য আজকাল স্পিরিচুয়ালিটি নতুন যে ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সামনে আসছে, তার সঙ্গে কিন্তু এম এন রায়ের এই ভাবনাটাকে আমরা যোগ করতে পারি। এই কয়েকটি কথা তোমাদের আমি যোগ করলাম। এবারে তোমাদের যদি কারো জিজ্ঞাসা থাকে, কিছু প্রশ্ন থাকে, করো, আমাদের হাতে এখনো কিছু সময় আছে। অন্তরা কিছু বলবে? অন্তরা? না স্যার, বুঝতে পেরেছি, আর একবার দেখে নিতে হবে ওই ম্যাডাম যে বইগুলো বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই 21টা থিসিস ওই তুমি অনলাইনে লিখলেই পাবে, যে 21 থিসিস THESS অফ এম এন রায়। হ্যাঁ, সমস্যা পেয়ে যাবে। উনি পয়েন্ট করে করে, ওটা বোধহয় সব মিলিয়ে পাতা 10 হবে, পয়েন্ট করে করে সব কথাগুলো উনি মানে একটা ম্যানিফেস্টোর মতো লিখেছেন। হ্যাঁ, ওইটা কিন্তু খুবই সুন্দর, এত সংক্ষেপ করে বিষয়টা বলার চেষ্টা করেছেন। আচ্ছা, পল্লব মন্ডল, পল্লব শুনছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো, তুমি তোমার কিছু জিজ্ঞাসা থাকলে বলো। স্যার আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা, ঠিক আছে, এটা করে নেবে। আর কেউ কিছু জিজ্ঞাসা করবে বা কিছু অ্যাড করা যদি থাকে? টুম্পা, টুম্পা সাউ, টুম্পা সাউ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হুম হুম, স্যার বলো। বুঝতে পেরেছি। আপাতত আচ্ছা, প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে আমরা এবার শেষ করব। মৌসুমীকে অনেক অনেক ধন্যবাদ যে এই বিষয়টা সামনে নিয়ে আসার জন্য। এম এন রায়ের যে ভাবনাটা, সেই ভাবনাটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে তুলে আনার জন্য। তোমরা যারা জয়েন করেছো এবং যারা জয়েন করতে পারোনি, তাদের জন্য রেকর্ড করার ব্যবস্থা করলাম। রেকর্ডটা থাকবে, পরে আমরা দিয়ে দেবো। আর তোমরা ওই প্রশ্ন কেমন ভাবে আসে এইসব বিষয়গুলো সম্পর্কে, সেগুলো একটু দেখবে, তাহলে সুবিধা হবে যে কিভাবে বিষয়